নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একজন কিংবদন্তি মানুষকে নিয়ে কথা বলবো, যিনি গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন যে একটা ক্যামেরা কিন্তু শুধু কিছু চলমান দৃশ্য বন্দি করার যন্ত্র নয়, বরং এটা দিয়ে আস্ত একটা জীবনের গল্প বলে ফেলা যায়। আজ সেই মহান মানুষটার জন্মদিন। হ্যাঁ, যিনি একেবারে একা হাতে ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারে এক অকল্পনীয় উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। আলোচনাটা শুরু করার আগে একটা গভীর প্রশ্ন নিয়ে একটু ভেবে দেখা যাক। সত্যজিৎ রায় কি শুধুই একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন, নাকি তিনি নিজেই ছিলেন আস্ত একটা যুগ? এই প্রশ্নটার উত্তর খোঁজা কিন্তু আমাদের জন্য ভীষণ জরুরি। কারণ সত্যি বলতে কি, তার কাজ কখনোই শুধু কয়েকটা ফিল্ম রিলের মধ্যে আটকে ছিল না। তার কাজ ছিল একটা গোটা জাতির মনন, আমাদের সংস্কৃতিকে একেবারে নতুন করে সংজ্ঞায়িত করার এক নীরব অথচ শক্তিশালী বিপ্লব। চলুন তার এই অসামান্য সৃষ্টির উৎসটা ঠিক কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করি। সালটা 1921, 2রা মে কলকাতায় তার জন্ম হলো। এরপর তার বেড়ে ওঠা এমন একটা পরিবেশে যেখানে ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী আর বাবা সুকুমার রায়ের মতো দিকপালরা রয়েছেন। মানে বুঝতেই পারছেন, চারদিকে একটা চূড়ান্ত সাহিত্যিক আর সৃজনশীল আবহাওয়া। এরপর তার জীবনের একটা বড় মোড় ঘুরল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়ে। সেখানে তিনি শিল্প, সঙ্গীত আর সংস্কৃতির এক গভীর সমুদ্রে আক্ষরিক অর্থেই ডুব দিয়েছিলেন। তখন কে জানত বলুন, চারপাশের এই অপার সৃজনশীলতায় একদিন এই তরুণকে সেলুলয়েডের জাদুঘর করে তুলবে। আর তারপরে এলো সেই ঐতিহাসিক বছর 1955 সাল। সালটা শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা মোটেও সাধারণ নয়। এটা এমন একটা প্রজেক্ট ছিল যার বাজেট ছিল একেবারে যৎসামান্য। মানে কাজ চলতে চলতে মাঝপথেই টাকা শেষ, এমনকি শুটিং পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল বেশ কিছুদিনের জন্য। কিন্তু যখন এই সমস্ত বাধা পেরিয়ে শেষমেশ সিনেমাটা মুক্তি পেল, পুরো পৃথিবী যেন আক্ষরিক অর্থে থমকে গেল। একটা সিনেমা কিভাবে একটা অলৌকিক ঘটনা হয়ে উঠতে পারে, বিশ্ববাসী সেটা একেবারেই নিজেদের চোখে দেখল। এখন এই অলৌকিকতার আসল কারণটা বুঝতে গেলে আমাদের একটু তখনকার দিনের প্রচলিত সেই কমার্শিয়াল ফর্মুলার দিকে তাকাতে হবে। তখন সিনেমা মানেই বড় বড় তারকা আর বিপুল বাজেটের ছড়াছড়ি, আর ঠিক তার উল্টো দিকে ছিল রায়ের বাস্তবতা। ছবিতে কোনো নামিদামি তারকা নেই, বাজেট বলতে গেলে প্রায় শূন্য, কিন্তু যেটা ছিল সেটা হলো নিখাত বাস্তব একটা গল্প বলার অবিশ্বাস্য মুন্সিয়ানা। গ্রাম বাংলার একেবারে সাধারণ পরিবারের অপু আর দুর্গার সেই সহজ সরল গল্পটাই কিন্তু প্রমাণ করে দিল যে ওই লাখ লাখ টাকার মেকি গ্যামারের চেয়ে হৃদয় দিয়ে বলা একটা খাঁটি গল্প মানুষের মনকে অনেক অনেক বেশি গভীরভাবে ছুঁয়ে যায়। আর অপুর সেই যাত্রা তো শুধু পথের পাঁচালিতেই শেষ হয়ে গেল না, তাই না? দি অপু ট্রিলজির হাত ধরে, মানে অপরাজিত আর অপুর সংসারের মধ্য দিয়ে অপুর গল্পটা একটা সম্পূর্ণ অন্য মাত্রায় পৌঁছে গেল। তখন এটা কিন্তু শুধু আর একটা সিনেমার চরিত্রের গল্প রইল না, এটা হয়ে উঠল আমাদের সকলের, প্রতিটি মানুষের জীবনের গল্প। ওই যে ধীরে ধীরে বেড়ে ওঠা, প্রিয়জনকে চিরতরে হারানো, আর তারপর সে বুকফাটা শূন্যতার মাঝেই নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়ার এক চিরন্তন আখ্যান। এখন আপনাদের মনে প্রশ্নটা আসতেই পারে যে তার কাজের মধ্যে ঠিক কী এমন জাদু ছিল যা সবাইকে ওরকম মন্ত্রমুগ্ধ করে রাখত? আসলে তার রহস্যটা লুকিয়েছিল একদম স্বাভাবিক ন্যাচারাল অভিনয়ের ওপর জোর দেওয়ার মধ্যে। স্টুডিওর ওই মেকি সেটের বদলে তিনি বারবার বেছে নিয়েছিলেন বাস্তবের লোকেশনগুলোকে। তার প্রত্যেকটা ছবিতে ফুটে উঠত ভীষণ গভীর কিছু মানবিক আবেগ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো নীরবতার অভাবনীয় ব্যবহার। তিনি প্রমাণ করে ছেড়েছিলেন যে সিনেমা মানেই শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে একের পর এক সংলাপ বলে যাওয়া নয়, একেবারে সঠিক জায়গায় ব্যবহার করা এক মুহূর্তের নীরবতাও হাজারটা শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। চলুন এবার তার তৈরি আরও কিছু মাস্টারপিসের দিকে একটু নজর দেয়া যাক। তাহলেই আপনারা বুঝতে পারবেন তার সৃষ্টির পরিধিটা আসলে ঠিক কতটা বিশাল ছিল। এই ধরুন, একদিকে রয়েছে চারুলতার মতো সিনেমা, যেখানে মানুষের একাকিত্ব আর ভালোবাসার অত্যন্ত সূক্ষ্ম আর নিখুঁত একটা ছবি ফুটে উঠেছে। আবার ঠিক অন্যদিকে রয়েছে নায়ক, যা একজন নামিদামি সুপারস্টারের মনের ভেতরের অন্ধকার আর তার একাকী লড়াইটাকে আমাদের সামনে তুলে ধরে। আর ঠিক তার পাশেই যদি দেখেন, রয়েছে গুপি গাইন বাগাবাইনের মতো সিনেমা,
যেখানে ফ্যান্টাসি আর ব্যঙ্গের এক অদ্ভুত সুন্দর মিশেল আমরা দেখতে পাই। ভাবলে অবাক লাগে, একজন মানুষের পক্ষে এত ভিন্ন স্বাদের গল্প এত অনায়াসে বলে ফেলাটা সত্যি কতটা বিস্ময়কর। তবে হ্যাঁ, তার এই অসামান্য প্রতিভা কিন্তু শুধু ওই রূপলী পর্দাতেই আটকে থাকেনি। তিনি তার লেখনীর মাধ্যমেও আমাদের ভীষণভাবে একেবারে গভীরভাবে সমৃদ্ধ করেছেন। এই যে ফেলুদা আর প্রফেসর শঙ্কুর মতো কালজয়ী চরিত্রগুলো, এগুলো তো তারই দেওয়া শ্রেষ্ঠ উপহার, তাই না? তিনি আক্ষরিক অর্থেই আস্ত একটা প্রজন্মের শৈশব, কৈশোর আর তাদের কল্পনাশক্তিকে একেবারে নিজের হাতে পরম যত্নে একটু একটু করে গড়ে তুলেছিলেন। আর সবচেয়ে বড় কথা হলো, তার কাজের এই যে গভীর প্রভাব, সেটা কিন্তু শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বিশ্বজুড়ে তিনি ঠিক কতটা সমাদৃত ছিলেন তার একটা অকাট্য প্রমাণ মেলে হলিউডের কিংবদন্তি পরিচালক মার্টিন স্কোরসেজির কথায়। তিনি স্বয়ং স্বীকার করেছেন যে সত্যজিৎ রায়ের কাজ তার কাছে এক গভীর অনুপ্রেরণা। একবার ভাবুন, এই একটা উক্তিই কিন্তু খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় আন্তর্জাতিক আঙিনায় তিনি ঠিক কোন পর্যায়ের সম্মান অর্জন করেছিলেন। এবং তার এই আজীবন অসামান্য অবদানের চূড়ান্ত স্বীকৃতিস্বরূপ শেষমেশ এলো একটা বিশেষ সাল, 1992। হ্যাঁ, এই বছরেই তাকে একাডেমি অনারারি অ্যাওয়ার্ড অস্কার দিয়ে সম্মানিত করা হয়, যা সত্যি বলতে কি পৃথিবীর যে কোনো চলচ্চিত্র নির্মাতার কাছেই সবচেয়ে বড় স্বপ্ন। এই ঘটনাটা আবারও প্রমাণ করে দিল যে সিনেমার ভাষা বা পটভূমি যতই আঞ্চলিক হোক না কেন, তার ভেতরের যে আবেগ, যে মানবিক আবেদন, সেটা সম্পূর্ণ সার্বজনীন। সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে ছুঁয়ে যেতে পারে। এখন আপনাদের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন জাগতেই পারে, আজকের এই রিলস, শর্টস আর রাতারাতি ভাইরাল হওয়া কন্টেন্টের যুগে দাঁড়িয়ে সত্যজিৎ রায়ের কাজ কি আদৌ প্রাসঙ্গিক? এর খুব সোজা উত্তর হলো হ্যাঁ, বরং আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ তার কাজ আমাদের শেখায় কিভাবে একটা আসল গল্প বলতে হয়। তিনি আমাদের বারবার দেখিয়েছেন যে সাধারণ আর একেবারে সরল জিনিসের মধ্যেও একটা বিরাট শক্তি লুকিয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি শিখিয়েছেন যে এই ক্ষণস্থায়ী কন্টেন্টের পেছনে না ছুটে দর্শকের মনের সাথে সত্যিকারের একটা সংযোগ স্থাপন করাটা অনেক অনেক বেশি জরুরি। তাই আজকের এই বিশেষ দিনে আমার অন্তত একটা কথাই বারবার মনে পড়ছে, এই ক্ষণস্থায়ী ট্রেন্ডের পেছনে অন্ধের মতো না ছুটে আমাদের এমন কিছু তৈরি করার চেষ্টা করা উচিত যা যুগ যুগ ধরে থেকে যাবে, ঠিক সত্যজিৎ রায়ের অসামান্য কাজগুলোর মতো। আসলে কি জানেন, একজন সত্যিকারের কিংবদন্তি কখনো মারা যান না। তিনি বেঁচে থাকেন তার তৈরি করা প্রতিটি ফ্রেমে, ওই প্রতিটি আলো আধারির খেলায়, প্রতিটি গল্পে, আর অবশ্যই অগণিত মানুষের হৃদয়ে। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল। আপনাদের প্রিয় সত্যজিৎ রায়ের সিনেমা কোনটি? তার কোন সৃষ্টিটা আপনাদের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, বা হয়তো আপনাদের জীবনকেই কোনো না কোনোভাবে প্রভাবিত করেছে? অবশ্যই আমাদের জানান। আমরা আপনাদের সেই গল্পগুলো জানতে ভীষণ আগ্রহী। আর হ্যাঁ, শেষ করার আগে শুধু এইটুকু ভেবে দেখবেন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি সত্যি সেরকম কোনো গল্প বলতে পারছি যা আগামী 100 বছর পরও কেউ মনে রাখবে? আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।